কমার্শিয়াল ইম্পোর্টাররা ৫% ব্যাট যখন প্র্যাকটিস করে তখন তাদের রিটার্নটা কীরকম হয় এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সেক্ষেত্রে আমরা শুরুতে যদি দেখি, প্রথম হচ্ছে H2B কর্পোরেট ট্রেডার ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার। দ্য কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড গুডস ওয়ার্থ 10 লাখ ইন দ্য মান্থ অফ মার্চ ২০২৫। অর্থাৎ ওনারা হচ্ছে ইম্পোর্ট করছে, সেটা সাপ্লাই করছে, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তারপর হচ্ছে ইম্পোর্ট স্টেজে হচ্ছে তারা সেটা 15% হচ্ছে ব্যাটে 1,50,000 টাকা ব্যাট দিছে, EIT দিছে 50,000 টাকা। তারপর হচ্ছে এখানে তারা হচ্ছে 300 সেলস ইনভয়েসের মাধ্যমে 6 লাখ টাকার পণ্য বিক্রি করছে। সেখানে হচ্ছে তাদের ব্যাটের অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 5%। কোম্পানি দেখা যায় 20,000 টাকার একটা ব্যাট যেটা ছিল কালেক্টেবল টু দ্য শোরুমের উপর একটা ব্যাট, সেটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে দেয় নাই। দ্য কোম্পানি হ্যাজ নট পেইড দ্য BD 20,000 ব্যাট কালেক্টেবল ফ্রম দ্য বিজনেস লেভেল টু দ্য ওনার অফ দ্য শোরুম অর থ্রু ব্যাংকিং চ্যানেল। তারপর হচ্ছে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট স্টেজে দেখা যায় 5 লাখ টাকার পণ্য আমদানি করছিল, যেটা হচ্ছে 4টা ট্যাক্স পিরিয়ডের মধ্যে যে রিবেটটা নিতে হয় এটা নেয়নি। তারপর এখানে যদি আমরা পাই সাম ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট হচ্ছে দেওয়া আছে এখানে 40,000 80,000 টাকা, সেটা হচ্ছে মূসকে দেখানো হয়েছে। তারপর হচ্ছে সেলসের আরও কতগুলো জিনিস আছে, যে কত টাকা ব্যাট জমা দিছে রেন্টের উপর। এই পুরো জিনিসটা যদি আমি এখানে সামারি করি তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা হচ্ছে ভিডিওটা পজ করবেন, প্রশ্নটা পড়বেন, তারপর হচ্ছে ভিডিওটা আবার স্টার্ট করবেন। এখানে আমরা দেখলাম বেসিক ইনফরমেশনগুলো যখন আমি নিছি, সেলস হচ্ছে 6 লাখ টাকা, এটার উপর 5% আসতেছে হচ্ছে 30,000 টাকা। তারপর হচ্ছে ইম্পোর্ট অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 10 লাখ টাকা, তার উপর সেটা আমরা দেখা যাচ্ছে ব্যাট 15% ব্যাট, কিন্তু আমরা এখানে রিবেট পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে উনি সেলস করে 5%-এ। এখানে আরেকটা জিনিস ছিল 5 লাখ টাকার হচ্ছে একটা ইম্পোর্ট ছিল, যেটা হচ্ছে যেটা মোর দেন 5 ট্যাক্স পিরিয়ড হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন জানি 4টা হচ্ছে 4টা ট্যাক্স পিরিয়ডের মধ্যে রিবেট নিতে হয়, উনি হচ্ছে রিবেট নিতে পারেনি। তাই এটা হচ্ছে, যদিও উনি হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার হওয়ার কারণে রিবেট পাবে না, তারপরেও এটা উল্লেখ করা। ইনক্রিজ ইন অ্যাডজাস্টমেন্টের মধ্যে হচ্ছে শোরুমের রেন্ট আছে হচ্ছে 3,000 টাকা। তারপর ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 80 পরিমাণ হচ্ছে 50,000 টাকা আছে। এইটা এখানে উল্লেখ করার কারণ হচ্ছে তারা হচ্ছে ভ্যাট সেটা পাবে না, কিন্তু 5 লাখ টাকার উপর 5% যে এআরটি থাকে, অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স থাকে, এইটা তিনি পাইতো যত টাকা। যেমন 5 লাখ টাকা যদি আমরা এখানে যদি চিন্তা করি 5 লাখ টাকা, তাহলে এটা যদি আমরা 5% চিন্তা করি তখন দেখা যায় 25,000 টাকা। 25,000 টাকা হচ্ছে তিনি ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট দিতে পারতো, কিন্তু উনি যেহেতু ট্যাক্স পিরিয়ডের মধ্যে টাইমের মধ্যে জমা দিতে রিবেটটা নেননি, অর্থাৎ ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট করেনি, তাহলে এটার এখন করতে পারবে না। তারপর যেটা লিগালি এটি আছে 50,000 টাকা, এটা আমরা শুরুতেই পাচ্ছি ইম্পোর্টের স্টেজে ব্যাট 50,000 টাকা ইম্পোজ করছে। এগুলো হচ্ছে আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেটা। এখন যদি আমরা এক এক করে রিটার্নটা প্রিপেয়ার করি, প্রথম হচ্ছে আমাদের নেট পেয়েবল ব্যাটটা বের করতে হবে। এটা নোট নাম্বার হচ্ছে 34-এর জন্য, সেখানে হচ্ছে 9-এর সি মাইনাস 23-এর বি, তারপর যোগ করতে হবে 28, তারপর হচ্ছে 33। এটা মূলত এইরকম, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা আমি অ্যামাউন্টটা দিচ্ছি যে 3,30,000, যেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। তারপর হচ্ছে উনি কোনো রিবেট পাবে না, সেটা 0 হয়ে গেছে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 3,000 টাকা আছে, তারপর হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 50,000 টাকা। তার নেট পেয়েবল হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা হচ্ছে 17,000 টাকা, এটা নেগেটিভ, তার মানে ওনার এখানে ট্যাক্স আসেনি। তারপর 2 নাম্বার নেট পেয়েবল ব্যাক ফর দ্য ট্যাক্স পিরিয়ডের মধ্যে 25 নাম্বার নোটের জন্য প্রথম হচ্ছে 34 নাম্বার নোট থেকে বাদ দিতে হবে নোট নাম্বার 52 আর হচ্ছে 56। 34 নাম্বার আমরা পাইছি মাইনাস হচ্ছে 17,000 টাকা। এখন আমরা যদি 52 নাম্বারে যাই, 52 নাম্বারে আছে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ দ্য লাস্ট ট্যাক্স পিরিয়ড। গত ট্যাক্স পিরিয়ড হচ্ছে 80,000 টাকা ক্লোজিং আছে, এটা এখানে হবে
তারপর 56 হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নোট 54 আপ টু 30% অফ নোট 34। এটা আসলে তেমন কাজে লাগে না, তারপরেও রাখার জন্য রাখা। তাহলে এটা করলে দেখা যায় আমার -৯৭,০০০ টাকা এই পিরিয়ডের জন্য ট্যাক্স দিতে হচ্ছে। অর্থাৎ আমাকে ট্যাক্স দিতে হবে না সরকার থেকে, আমি ট্যাক্স পাবো। তারপর হচ্ছে নেট পেয়েবল ব্যাক ফর ট্রেজারি ডিপোজিট। আমি কি ট্রেজারি ডিপোজিট করব কিনা? নোট 50 এর জন্য বলছে 34 যোগ 41, তারপর 43, তারপর 44। এখানে আমরা 25 নম্বর নোট থেকে, তো 25 নম্বর নোটে আমরা দেখলাম ৯৭,০০০ মাইনাস ছিল, আর বাকি ইনফরমেশন কোনোটাই নাই। সেক্ষেত্রে হচ্ছে আমার ৯৭,০০০ মাইনাসে থাকতেছে। অর্থাৎ as the value is negative, company is not obliged to deposit treasury. ট্রেজারি এটা দিতে বাধ্য না, তারপরে যদি মনে করে কিছু দেওয়া উচিত সেটা দিতে পারে, কিন্তু বাধ্য না। এখন নোট নাম্বার 41 ছিল ইন্টারেস্ট অন ওভারডিউ ভ্যাট বেসড অন নোট 35 এর ক্ষেত্রে। তারপর হচ্ছে 43 ছিল ফাইন পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন, আদার ফাইনস পেনাল্টি, এগুলো কোনোটা এখানে নাই, তাই শূন্য হয়েছে। তারপর লাস্টে যেটা ক্লোজিং ব্যালেন্স যেটা হবে এই বছরে এই পিরিয়ডের পরে পিরিয়ডে যাবে, এটা ওপেনিং ব্যালেন্স। সেটা হচ্ছে 58 মাইনাস 50 যোগ 67। 58 হচ্ছে এইবার কত ডিপোজিট দিছে এইটা। তারপর হচ্ছে আমাদের 50 নাম্বারটা আমরা এর আগে বের করছি, নোট নাম্বার 50, সেটা হচ্ছে 97,000 নেগেটিভ, আর কিছু নাই। তাহলে দেখা যায় এখন হচ্ছে আমরা এই দুইটাই দেখা যায় মূলত বাদ গেছে, মানে এবার যেটা ডিপোজিট করছি এটা বাদ যাবে, যেটা আমার নেগেটিভ অ্যামাউন্ট ছিল। তাহলে আমার 1,25,000 হচ্ছে সরকারের কাছে পাওনা থাকবে, যেটা হচ্ছে পরবর্তীতে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। নোট নাম্বার 58 ছিল ব্যাড ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ডে 28,000 টাকা ব্যাড ডিপোজিট করা হয়েছে। 67 হচ্ছে রিকোয়েস্ট অ্যামাউন্ট অফ রিফান্ড। এইটা হচ্ছে মোটামুটি যারা হচ্ছে যে রিবেট নেওয়ার সুযোগ নাই তাদের জন্য হচ্ছে রিটার্নটা প্রিপেয়ার করলে এরকম হয়। মোটামুটি রিটার্নটা প্রিপেয়ার করে সবার আগে যেটা করতে হবে, এভাবে হচ্ছে আমাদের এক্সেলে ক্যালকুলেশনটা করে নিতে হবে, তারপরে আমাদের অনলাইনে পোস্টিং দিতে হবে। এটা তেমন একটা মোটামুটি ইজি একটা ম্যাথ, কিন্তু ট্রেডারের ক্ষেত্রে সাধারণত এরকমই থাকে, অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশন থাকে, ব্যাপারটা এরকম না। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে।